হ্যালো ভিউয়ার্স, অযোধ্যার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছিল, বা কমিউনিস্ট চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছিল, বা মাও জেদং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলেছিল। এই প্রশ্নের উত্তর নিয়ে বিশদে আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছিল। প্রশ্নটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তো গণপ্রজাতন্ত্র চীনে প্রতিষ্ঠিত হয় 1949-এর 1 অক্টোবর। মাও জেতুং বা মাও জেদং তিনি এটা প্রতিষ্ঠা করেন এবং এর ফলে কি হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে কি প্রতিক্রিয়া আসছে, অর্থাৎ রাশিয়া, আমেরিকা বা এশিয়ার বিভিন্ন দেশে কি প্রতিক্রিয়া হচ্ছে, বা চীনের সাথে এই সমস্ত দেশগুলির কি বৈদেশিক সম্পর্ক গড়ে উঠছে, তা নিয়েই কিন্তু এই প্রশ্ন। তো দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং চীনের এই উত্থানের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা প্রতিক্রিয়া তৈরি হয়, সেটা আমরা আলোচনার ভিতর দিয়ে দেখব। দেখো, 1949 সালের 1 অক্টোবর মাও জেদং বা মাও সেতুং এর নেতৃত্বে এই কমিউনিস্ট চীনের আত্মপ্রকাশ ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে 1947 দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 1949 মানে দ্বিতীয় যুদ্ধের কিছু পরেই এই গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান, এটাই ছিল বিশ্ব রাজনীতিতে, তখনকার দিনে বিশ্ব রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। কারণ চীন দীর্ঘদিন ধরে সামন্ততন্ত্রের কবলে ছিল, সাম্রাজ্যবাদের কবলে ছিল এবং পুঁজিবাদের কবলে ছিল। এগুলো থেকে মুক্ত হয়ে মাও জেদং এর নেতৃত্বে এই কমিউনিস্ট চীন বা গণপ্রজাতন্ত্রী চীনের কিন্তু আত্মপ্রকাশ হয়েছিল। এই জন্য ঐতিহাসিক ফ্রিডম্যান তিনি বলছেন যে বিশ্ব রাজনীতিতে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা ছিল এই গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান। এখন প্রশ্ন হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের ফলে কি হচ্ছে, আন্তর্জাতিক প্রতিক্রিয়াটা কি, এটা আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে কিন্তু আলোচনা করব। পয়েন্টটা প্রথমে আমরা একবার দেখে নিই। সাম্যবাদী চীনের মানে সাম্যবাদী শিবিরে শক্তি বৃদ্ধি। সাম্যবাদী শিবির, কারণ চীনে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়, তার আগে 1917 সালে রাশিয়াতেও সাম্যবাদ প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে রাশিয়ার উদ্ভব হয়। পরবর্তীকালে প্রায় আরো 30 বছর পরে গিয়ে চীনে কিন্তু এই গণপ্রজাতন্ত্র বা সাম্যবাদী সরকার, সাম্যবাদী রাষ্ট্র হিসেবে চীনের উত্থান ঘটছে। তাহলে দুটো দেশ সাম্যবাদী শিবিরে যোগদান করলো, এক রাশিয়া আর তারপরে চীন। ফলে যে সারা বিশ্ব জুড়ে যে সাম্যবাদী আন্দোলন, যে সাম্যবাদের প্রসারের যে আন্দোলন, সেই আন্দোলন বা সাম্যবাদী যে শিবির, সেই শিবিরের শক্তি বৃদ্ধি ঘটে। কেন শিবির বলা হচ্ছে? কারণ সমগ্র বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ধনতান্ত্রিক পুঁজিবাদী জোট বা শিবির, আর অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির তৈরি হয়ে গিয়েছিল আগে থেকেই। এবং সেই শিবিরে, সেই কমিউনিস্ট বা সাম্যবাদী শিবিরে যখন চীন অন্তর্ভুক্ত হলো, তখন সাম্যবাদী যে শক্তি বা সাম্যবাদী যে শিবির, তার অনেকটা কিন্তু শক্তি এখানে বৃদ্ধি হলো এবং সমাজতান্ত্রিক যে শিবির, সেই শিবিরটা গঠন করা হলো রাশিয়া এবং চীনের নেতৃত্বে। যাই হোক, এই সময় যে চিয়াং কাই শেক ছিলেন, সেই চিয়াং কাই শেক কিন্তু মার্কিন মুখাপেক্ষী ছিলেন। চিয়াং কাই শেকটা কে ছিলেন? চিয়াং কাই শেক ছিলেন এই গণপ্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠার আগে চিয়াং কাই শেকের রাজত্ব চলছিল চীনে। চিয়াং কাই শেককে হটিয়ে এখানে মাও জেদং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। অর্থাৎ এখানে কমিউনিস্টের বিরোধী ছিল, সাম্যবাদের বিরোধী ছিল কিন্তু এই চিয়াং কাই শেক। তা সত্ত্বেও এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী সাম্যবাদের প্রসারকে রোধ করার জন্য সে মার্শাল পরিকল্পনা, ট্রুম্যান নীতি, এই সমস্ত পরিকল্পনা তারা প্রণয়ন করে। কিন্তু চীন এই সমস্ত প্রকল্প বা এই গ্রহণ না করে সম্পূর্ণ নিজের মতো করে সে কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছিল এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল মাও জেদং এর নেতৃত্বে। এবং এর ভিতর দিয়ে সাম্যবাদী যে শিবির, তার শক্তি অনেকটা বৃদ্ধি পায়। এরপরে দেখো রয়েছে সাম্যবাদী আন্দোলনের নেতৃত্ব।
এতদিন ধরে মানে 1917 সালের পরবর্তীকালে সাম্যবাদী রাষ্ট্র হিসেবে রাশিয়ার উত্থান ঘটে এবং রাশিয়া সমগ্র বিশ্বব্যাপী যে সাম্যবাদী আন্দোলন তার নেতৃত্ব সে পরিচালনা করছিল, তার নেতৃত্বের আসনে সে ছিল। কিন্তু এখন যেহেতু চীনের উত্থান হলো সাম্যবাদী শক্তি হিসেবে, স্বাভাবিকভাবেই রাশিয়া এবং চীন পরস্পরের কাছাকাছি আসে, তাদের মধ্যে মৈত্রীর সম্পর্ক গড়ে ওঠে এবং রাশিয়া চীনের শিল্পায়ন, সমর সজ্জা এরকম বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং দুটো দেশ একই রকম রাজনৈতিক চিন্তা ভাবনা অর্থাৎ সাম্যবাদের প্রতি আকৃষ্ট হয়, তারা কিন্তু একে অপরের কাছাকাছি আসতে পেরেছিল। 1955 সালে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া চীনকে সারা বিশ্বব্যাপী অর্থাৎ আন্তর্জাতিক যে সাম্যবাদী আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্বের আসনে বসাচ্ছে চীনকে। কে বসাচ্ছে? রাশিয়া বসাচ্ছে। যে রাশিয়া এতদিন নেতৃত্বের আসনে ছিল, সেই রাশিয়া এখন চীনকে সেই সাম্যবাদী আন্দোলনের নেতৃত্বের আসনে বসাচ্ছে 1955 সালে। স্বাভাবিকভাবে এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে, তাহলে রাশিয়ার সাথে চীনের সম্পর্কটা কি? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। দেখো এখানে আমরা দেখব যে সোভিয়েত রাশিয়ার সঙ্গে সম্পর্ক। তা চীনে যে লাল বিপ্লবটা হয়েছিল, সাম্যবাদী বিপ্লব, তার ভিতর দিয়ে আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের একটা প্রথম সোপান কিন্তু এখানে রচিত হয় এই চীনের লাল বিপ্লবের ভিতর দিয়ে। এছাড়া আমরা দেখি যে এই যে চীনের যখন উদ্ভব হয়, গণপ্রজাতন্ত্রী চীনের উদ্ভব হয়, তখন রাশিয়াই সর্বপ্রথম চীনকে স্বীকৃতি দিয়েছিল একটি রাষ্ট্র রূপে। এছাড়া পরবর্তীকালে চীন এবং রাশিয়ার মধ্যে 30 বছরের মেয়াদে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া রাশিয়া চীনকে প্রায় $300 কোটি ঋণ দেয় এবং চীন বিভিন্নভাবে চীনকে সাহায্য করতে থাকে। কিন্তু এখানে রাশিয়া চীনের যে পোর্ট আর্থার বন্দর এবং মাঞ্চুরিয়া দখল করে রেখেছিল রাশিয়া, সেগুলো কিন্তু চীনের হাতে তুলে দিয়েছিল এই সম্পর্ক বা এই মৈত্রী চুক্তির পর। কিন্তু 1957 সালের পরে গিয়ে রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্কের ফাটল ধরে। কেন ফাটল ধরে? 1959 সালে রাশিয়ার সেই সময় রাষ্ট্রপ্রধান ছিলেন নিকিতা ক্রুশেভ। এই নিকিতা ক্রুশেভ তিনি কিন্তু স্টালিনের দেখানো পথে হাঁটেননি, তিনি আমেরিকার সাথে সুসম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্য নিয়ে তিনি মার্কিন সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট। এই বিষয়টা চীন কিন্তু ভালোভাবে মেনে নিতে পারেনি। তিনি ভেবেছিলেন মানে চীন ভেবেছিল যে এটা ছিল যে পুঁজিবাদী যে শক্তি আমেরিকা, তার সাথে সাম্যবাদী শক্তি সোভিয়েত রাশিয়ার একটা আপোষ বা একটা বোঝাপড়া, অর্থাৎ পুঁজিবাদের কাছে সাম্যবাদী রাশিয়া অনেকটা মাথা ঝুঁকেছিল বলে মনে করে এই সময় চীনের প্রেসিডেন্ট মাও জেদং। এই কারণে শুধুমাত্র এই নিকিতা ক্রুশেভ রাশিয়ার প্রেসিডেন্ট তার এই মার্কিন সফরকে কেন্দ্র করে 1959 সালে রাশিয়া এবং চীনের মধ্যে এক বৈরিতার সম্পর্ক তৈরি হয় এবং 1960 সালে গিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের পুরোপুরিভাবে অবনতি ঘটে এবং চীনে যে সমস্ত রাশিয়ার শিক্ষাবিদেরা ছিলেন বা যে সমস্ত ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদরা ছিলেন, অর্থনীতিবিদরা ছিলেন, রাজনৈতিক পরামর্শদাতারা ছিলেন, তাদেরকে কিন্তু এই ক্রুশেভ দেশে ফিরিয়ে নিয়ে যান। ফলে একেবারে একটা শত্রুতার সম্পর্ক তৈরি হয় চীন এবং রাশিয়ার ভিতরে। এছাড়া যে ন্যাটো আমেরিকা তৈরি করেছিল, তার সামরিক জোট, সেই ন্যাটোকে সমর্থন করে কিন্তু চীন। এই বিষয়টাও কিন্তু রাশিয়া ভালোভাবে মেনে নেয়নি, কারণ ন্যাটোর বিরুদ্ধে গিয়ে রাশিয়া ওয়ারাস চুক্তি করে, কমিকন তৈরি করে। সেই রাশিয়ার বন্ধু দেশ চীন রাশিয়ার বিরুদ্ধে গিয়ে আমেরিকার ন্যাটোকে সমর্থন করায় এই চীন এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক যেটা জোড়া লাগানো ছিল সেটা কিন্তু একেবারে ছিন্ন হয়ে যায় 1960 সালে। এরপরে দেখো আমরা যেটা দেখবো যে আমেরিকার সঙ্গে সম্পর্ক, তো একদিকে রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে বা সম্পর্কের অবনতি ঘটছে এবং তার ফলে চীনের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু আবার ভালো হয়ে যাচ্ছে। দেখো প্রথম দিকে যখন গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান হয় 1949 নাগাদ, তখন কিন্তু চীনের সাথে আমেরিকার সম্পর্ক ছিল বৈরিতার সম্পর্ক বিভিন্ন কারণে। কারণ আমেরিকা
চীনের যে শত্রু চিয়াং কাই শেক তাকে সমর্থন করেছিল। এছাড়া জাতিপুঞ্জে চীনের সদস্য পদের বিরোধিতা করেছিল আমেরিকা। এরকম নানা কারণে আরো একটি কারণ গুরুত্বপূর্ণ রয়েছে যে কোরিয়া যুদ্ধ। তোমরা যখন কোরিয়া যুদ্ধ পড়বে তখন এটা বুঝতে পারবে যে কোরিয়া যুদ্ধের সময় আমেরিকা চীনের উপরে পরমাণু বোমা নিক্ষেপ করার হুমকি দিয়েছিল। এই সমস্ত কারণে চীনের সাথে আমেরিকার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু 1970-এর দশকে এসে এই সম্পর্ক আস্তে আস্তে জোড়া লাগতে থাকে এবং এই সম্পর্ক আস্তে আস্তে এই সম্পর্কের যে বরফ সেটা গলতে থাকে এবং দুই দেশের মধ্যে একটা মিত্রতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। চীনের উন্নতিতে আমেরিকা অনেকভাবে কিন্তু সাহায্য করতে থাকে এই সময়। এছাড়া দেখা যায় যে 1974 সাল নাগাদ চীন অনেকটা ডেভেলপ করে, শিল্পায়নে ডেভেলপ করে, অর্থনীতির ডেভেলপ করে এবং পাশাপাশি প্রায় 17টি পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এবং চীন যে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সেটা এই 1974 সালে চীন প্রমাণ করে দেয়। এছাড়া মাঝারি বা ছোট মাপের যে ক্ষেপণাস্ত্র সেগুলো পরীক্ষা করে চীন এবং চীন একটা সুপার পাওয়ার হিসেবে এশিয়াতে কিন্তু মাথা তুলে দাঁড়ায়। পরবর্তীকালে আমরা দেখি যে মার্কিন বিদেশ সচিব হেনরি কিসিঞ্জার এবং তারও পরে আমেরিকান দুই রাষ্ট্রপতি নিক্সন ও এখানে আরেকজন রয়েছে যে রেগন, এনারা চীন সফরে আসেন। ফলে চীন এবং রাশিয়া আমেরিকার মধ্যে সম্পর্ক অনেকটা কিন্তু ভালো হয়ে যায়। এছাড়া দেখা যায় যে চীনের যে মন্ত্রী ছিল বেন শিয়াওপিং, তিনিও কিন্তু মার্কিন সফর করেন। এইভাবে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এই সমস্ত সফরের ভিতর দিয়ে চীন এবং আমেরিকার মধ্যে সম্পর্ক আগের তুলনায় অনেকটাই কিন্তু ভালো হয়। এই মাও জেদং এক সময় চীনের রাষ্ট্রপ্রধান মাও জেদং তিনি আমেরিকাকে বলেছিলেন কাগুজে বাঘ, মানে কাগজের বাঘ। আদপে তার কোনো শক্তি নেই, কিন্তু সে একটা বাঘের আকার নিয়ে বসে আছে, তার কিন্তু কোনো ক্ষমতা নেই, এইভাবে সমালোচনা করেছিলেন। সেই মাও জেদং এর সরকার, চীনের গণপ্রজাতন্ত্রী চীন সরকার ধীরে ধীরে আমেরিকার দিকে ঝোঁকে এবং আমেরিকার সাথে একটা সুসম্পর্ক কিন্তু সে গড়ে তোলে। এরপরে দেখো রয়েছে গুরুত্বপূর্ণ এশীয় শক্তি। আর একটু এখানে বলার আছে, আমেরিকার সমর্থন নিয়ে চীন 1974 সালে জাতিপুঞ্জে কিন্তু সদস্য পদও লাভ করেছিল। এরপরে আমরা দেখব গুরুত্বপূর্ণ এশীয় শক্তি, তা কমিউনিস্ট ভাবধারা, যেটা এতদিন এশিয়াতে ছিল। যেহেতু রাশিয়াতে একমাত্র ছিল কমিউনিস্ট ভাবধারা বা কমিউনিস্ট দেশ হিসাবে রাশিয়ার উত্থান হয়েছিল, কিন্তু এই প্রথম এশিয়াতেও এই কমিউনিস্ট ভাবধারা প্রসারিত হয় চীনের হাত ধরে এবং এশিয়ার ভিতরে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র শক্তি হিসেবে চীন মাথা তুলে দাঁড়ায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাজনীতিতে যে ভারসাম্য, সেই ভারসাম্য রক্ষিত হয় এই গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের ভিতর দিয়ে। এটা প্রমাণিত হয় যে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে চীন। তাকে বাদ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তি সাম্য কখনোই নির্ধারণ করা যাবে না এবং তাকে কখনোই, চীনকে কখনোই কিন্তু উপেক্ষা করাও সম্ভব নয়, কারণ চীন একটি সুপার পাওয়ার হিসেবে এশিয়াতে মাথা তুলে দাঁড়ায়। এছাড়া দেখো এখানে রয়েছে তৃতীয় বিশ্বের রাজনীতিতে প্রভাব। তৃতীয় বিশ্বের রাজনীতি, যে সমস্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত স্বাধীনতা প্রাপ্ত দেশ সদ্য স্বাধীন হয়েছে বা এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার যে সমস্ত দরিদ্র দেশ যাদেরকে আমরা তৃতীয় বিশ্ব বলি, সেই তৃতীয় বিশ্বের দেশের মধ্যে পড়ে কিন্তু চীন। চীনও একটি তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশ। এখন এই তৃতীয় বিশ্বের উত্থানে বা তৃতীয় বিশ্বের নেতৃত্বের আসনে বসে কিন্তু চীন এবং চীনের নেতৃত্বে তৃতীয় বিশ্বের যে আন্দোলন, যে সামাজিক অর্থনৈতিক অধিকার অর্জনের যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয় চীন। চীন জোট নিরপেক্ষ আন্দোলন, ভারতবর্ষে যে জোট নিরপেক্ষ আন্দোলন পণ্ডিত জওহরলাল নেহরু চালু করেছিলেন, সেই জোট নিরপেক্ষ আন্দোলনকেও চীন কিন্তু সমর্থন করে এবং জোট নিরপেক্ষ আন্দোলনের একটা প্রধান শরিকে পরিণত হয়, একটা প্রধান অংশীদারে পরিণত হয় এবং বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই পঞ্চশীল অর্থাৎ 5টি গুরুত্বপূর্ণ নীতি কিন্তু স্বাক্ষর করে বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্যে। এইভাবে চীন এশিয়াতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে মাথা তুলে দাঁড়ায়। তাকে বাদ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি নির্ধারণ করা সম্ভব নয় বলে সেটা প্রমাণিত হয় এবং চীন পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ ঘটিয়ে
সে প্রমাণ করে যে সে একটি সুপার পাওয়ার, তাকে বাদ দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি কখনোই নির্ধারিত হতে পারে না। সে শুধুমাত্র সাম্যবাদী আন্দোলনের একটি অন্যতম শরিক নয়, সে ছিল তৃতীয় বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শরিক রাষ্ট্র, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ শরিক রাষ্ট্র, এবং সমগ্র এশিয়ার একটি সুপার পাওয়ার ছিল এই গণপ্রজাতন্ত্রী চীন, যার উত্থানের ভিতর দিয়ে রাশিয়া এবং আমেরিকার সাথে তার কি সম্পর্কের রসায়ন তৈরি হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোকপাত করতে হবে এই ডিটেলসের ভিতরে। তো এখন আমরা এই প্রশ্নের যে অ্যান্সার সেটা আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে দেখলাম, যে সাম্যবাদী শিবিরে কিভাবে শক্তি বৃদ্ধি পাচ্ছে, সাম্যবাদী আন্দোলনের নেতৃত্বের আসনে বসছে চীন, এছাড়া সোভিয়েত রাশিয়ার সাথে সম্পর্ক কেমন ছিল, আমেরিকার সাথে সম্পর্ক কেমন ছিল, এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে তার উত্থান কেমন ছিল, এবং তৃতীয় বিশ্বের নেতৃত্ব বা তৃতীয় বিশ্বের রাজনীতিতে কতটা প্রভাব ফেলেছিল চীন, এই সমস্ত বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা করে এর যে কোশ্চেন অ্যান্সার সেটি কিন্তু কমপ্লিট করতে হবে। তাই এর উত্তর আমি লিখেছি তোমাদের জন্য, খুবই কোয়ালিটি অ্যান্সার। সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 14 মার্কস 10। আন্তর্জাতিক রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে কি প্রতিক্রিয়া হয়েছিল, বা কমিউনিস্ট চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে কতখানি প্রভাব ফেলেছে তা আলোচনা করো। উত্তর এইভাবে লিখবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আন্তর্জাতিক রাজনীতির পক্ষে এশিয়ার মানচিত্রে সব থেকে উল্লেখযোগ্য ঘটনা চীনে কমিউনিস্ট শাসন ব্যবস্থার পত্তন, মানে সূচনা 1949-এর 1 অক্টোবর। পুঁজিবাদ, সামন্তবাদ, সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত হয়ে কমিউনিস্ট রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে চীন এশিয়াতে তথা বিশ্ব রাজনীতিতে ভারসাম্য আনে। ঐতিহাসিক ফ্রিডমানের মতে আধুনিককালের আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কমিউনিস্টদের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় শক্তি রূপে চীনের অভ্যুদয়। এটা ছিল ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। এরপরে দেখো রয়েছে বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়ছে। বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতিতে চীনের উত্থান সাম্যবাদী শিবিরে প্রবল শক্তি বৃদ্ধি ঘটায়। চীন ও বিশ্বের অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী সমাজতান্ত্রিক শিবির গঠন করে। চিয়াং কাই শেকের শাসনকালে তার উপর যুক্তরাষ্ট্রের একটা পরোক্ষ আধিপত্য ছিল, কিন্তু পরবর্তীকালে মার্শাল এইড বা অন্য কোনো মার্কিন সাহায্য ছাড়াই কমিউনিস্ট চীন বিশ্ব রাজনীতিতে এককভাবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়। এই কারণেই কোরিয়া, ভিয়েতনাম বা অন্যান্য দেশের সমস্যায় সে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে। অর্থাৎ এখানে সাম্যবাদী শিবিরে কিভাবে শক্তি বৃদ্ধি ঘটছে চীনের উত্থানের ভিতর দিয়ে সেটা এখানে দেওয়া হয়েছে। এছাড়া দেখো আরো বলা হচ্ছে যে সোভিয়েত রাশিয়ার সঙ্গে চীনের মৈত্রী বিশ্বে কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করে তোলে। রাশিয়া ওই আন্দোলনকে জোরদার করতে নানাভাবে চীনের শিল্পায়ন, সমরসজ্জা ইত্যাদি ক্ষেত্রে সাহায্য করতে থাকে। শুধু তাই নয়, 1955 খ্রিস্টাব্দ নাগাদ সোভিয়েত রাশিয়া চীনকে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে সহযোগী নেতৃত্বের আসনেও বসায়। এর ফলে চীন একদিকে যেমন এশীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, অন্যদিকে তেমনি সোভিয়েত ও তার সহযোগীদের বিবাদেও মধ্যস্থতা করে গেছে। অর্থাৎ এখানে দুটো বিষয় আলোচনা করা হলো এই প্যারাতে, সাম্যবাদী শিবিরে কিভাবে শক্তি বৃদ্ধি হচ্ছে এবং সাম্যবাদী আন্দোলনের নেতৃত্বের আসনে চীন কিভাবে অধিষ্ঠিত হচ্ছে এই বিষয়টা। পরের প্যারাতে আমরা দেখব যে সোভিয়েত রাশিয়ার সাথে চীনের সম্পর্কটা কেমন ছিল। চীনের সাম্যবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে সোভিয়েত রাশিয়ার যথেষ্ট ভূমিকা ছিল। চীনের লাল বিপ্লব সাম্যবাদী বিশ্ব গড়ে তোলার পথে ছিল এক গুরুত্বপূর্ণ সোপান। কমিউনিস্ট রাষ্ট্ররূপে চীনের আত্মপ্রকাশের পর সোভিয়েত রাশিয়াই প্রথম তাকে স্বীকৃতি জানিয়েছিল। বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ উভয় দেশের মধ্যে 30 বছরের জন্য মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলস্বরূপ সোভিয়েত রাশিয়ার কাছ থেকে চীন সহজ শর্তে $300 কোটি ঋণ পায়। এছাড়াও রাশিয়া পোর্ট আর্থার বন্দর ও মাঞ্চুরিয়ার রেলপথের অধিকার চীনের হাতে তুলে দেয়। কিন্তু 1957 পর চীন সোভিয়েত বন্ধুত্বে ফাটল ধরে। 1959 খ্রিস্টাব্দে ক্রুশ্চেভের মার্কিন সফরকে চীন পুঁজিবাদী শক্তির সঙ্গে আপোষ বলেই মনে করে। অবশেষে 1960 খ্রিস্টাব্দে চীন সোভিয়েত মৈত্রী ছিন্ন হয়ে যায়। সেই সময়কার সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভের নির্দেশে চীন থেকে সোভিয়েত রাশিয়ার সব প্রযুক্তিবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক পরামর্শদাতাদের ফিরিয়ে আনা হয়। আসলে এই দ্বন্দ্বের মূলে ছিল ক্রুশ্চেভের স্টালিন বিরোধী নীতি, যা চীন মেনে নিতে পারেনি, এবং মাও জেদংয়ের স্বাধীন মনোভাব। এছাড়া কমিউনিস্ট চীন ন্যাটোকে সমর্থন করলে বেজিং ও মস্কোর দ্বন্দ্ব অর্থাৎ চীন ও রাশিয়ার দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হয়।
প্যারা করে এবার দেখো আমেরিকার সাথে কি সম্পর্ক তৈরি হচ্ছে চীনের সঙ্গে প্রথম দিকে আমেরিকার সম্পর্ক ছিল বৈরিতার। চীনে সাম্যবাদী শাসন প্রতিষ্ঠার পর মার্কিন চীন সংঘাত শুরু হয়। চীনে কমিউনিস্ট বিরোধী চিয়াং কাই শেককে সমর্থন করা, রাষ্ট্রসংঘের সাম্যবাদী চীনের সদস্যপদের বিরোধিতা করা বা কোরিয়া যুদ্ধের সময় চীনের মূল ভূখণ্ডে আক্রমণ ও পরমাণু বোমা নিক্ষেপের হুমকি দেওয়া ইত্যাদির ফলে মার্কিন চীন সম্পর্কের অবনতি ঘটে। কমিউনিস্ট চীনও মার্কিন বিদেশ নীতির বিরোধিতা শুরু করে, কাগুজে বাঘ বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমালোচনা করে। 70-এর দশক থেকে চীন মার্কিন সম্পর্কের উন্নতি ঘটতে শুরু করে। চীনের সামরিক ও বৈজ্ঞানিক উন্নতি, রুশ চীন দ্বন্দ্ব ইত্যাদি ঘটনা মার্কিন চীন সম্পর্কের উন্নতিতে সাহায্য করে। 1974 সালে চীন 17টি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং বেশ কিছু পারমাণবিক বোমা তৈরি করে ফেলে। স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থাতেও চীন দক্ষতা অর্জন করে। 1972-এ রাষ্ট্রসংঘে চীনের অন্তর্ভুক্তির প্রস্তাবকে আমেরিকা স্বাগত জানায়। মার্কিন বিদেশ সচিব স্যার হেনরি কিসিঞ্জার এবং দুজন মার্কিন রাষ্ট্রপতি নিক্সন, রেগন পরপর চীন সফরে আসেন। আবার চীনা মন্ত্রী বেন শিয়াংপিং মার্কিন সফরে গেলে চীন মার্কিন কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে। এই প্যারাতে আমরা দেখলাম আমেরিকার সাথে চীনের সম্পর্ক এবং তার আগের প্যারাতে দেখলাম রাশিয়ার সাথে চীনের সম্পর্ক। প্যারা করে আমরা এই প্যারাতে দেখব যে গুরুত্বপূর্ণ এশিয়া শক্তি হিসেবে চীনের কিভাবে উত্থান হচ্ছে এবং তৃতীয় বিশ্বের রাজনীতিতে কি প্রভাব পড়ছে। দুটি বিষয় এখানে এই প্যারাতে দেখব। এতদিন কমিউনিস্ট ভাবধারা ও তার আধিপত্য সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপেই সীমাবদ্ধ ছিল। এবার কমিউনিস্ট চীনের উত্থানের পর তা এশীয় ভূখণ্ডেও ছড়িয়ে পড়ল। ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। চীনকে উপেক্ষা করে যে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তি সাম্য নির্ধারণ করা আর সম্ভব নয়, এবার সকলেই তা উপলব্ধি করে। এভাবে অচিরেই চীন এশিয়ার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়। শুধু এশিয়া মহাদেশই নয়, উন্নয়নশীল তৃতীয় বিশ্বের নেতা হিসেবেও চীন নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এশিয়ার পাকিস্তান, ভারত, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের সঙ্গে আফ্রিকা মহাদেশের কঙ্গো, মালি, গিনি, তানজানিয়া, জাম্বিয়া প্রভৃতি রাষ্ট্র তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে চীন জোট নিরপেক্ষ আন্দোলনকে শক্তিশালী করে তুলেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জওহরলাল নেহরুর সঙ্গে চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ফলশ্রুতি হিসেবে জেনেভা 1954, বান্দুং 1955 সম্মেলনে চীন বৃহৎ শক্তির মর্যাদা লাভ করে। এরপরে দেখো উপসংহার, অর্থাৎ এখানে একটা কনক্লুশন করা হচ্ছে। বর্তমান বিশ্বে এক শক্তিধর রাষ্ট্ররূপে চীন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। তবে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে চীন স্বাক্ষর করতে আপত্তি জানালে তৃতীয় বিশ্বে চীন নিঃসঙ্গ হয়ে পড়ে। বিশ্বে সাম্যবাদ প্রতিষ্ঠার আন্দোলনে চীনের উত্থান অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। লেনিনবাদের পথ ধরে মাও জেদং এবং দং জিয়াওপিং যে তত্ত্বের অবতারণা করেছেন তাতেই লুকিয়ে রয়েছে আধুনিক সাম্যবাদের মূল সত্য, যার সঙ্গে মিশে রয়েছে ফ্রেডারিক এঙ্গেলসের এই উক্তিটি, সাম্যবাদ রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নয় যা প্রতিষ্ঠা করতে হবে। সাম্যবাদ আমাদের কাছে একটি আদর্শ যার সঙ্গে বাস্তবের মিলন ঘটাতে হবে। আমরা সাম্যবাদকে সত্যিকার আন্দোলন বলি যা বর্তমান অবস্থার অবসান ঘটায়। তো এই ছিল কমিউনিস্ট চীনের উত্থান বা গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হয়েছিল তার উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। এছাড়া সাজেশনের অন্যান্য বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। এছাড়া যদি তোমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার খুব দ্রুত প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরেও তোমরা যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8327540655। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।